আশেপাশে দেখো সেনাপতি, শত্রু রাজ্যের কোনো সৈনিক বেঁচে না থাকে। এই রাজ্যটাও আমাদের দখল করে নিতে হবে। পরপর 5টি রাজ্য দখল করে ফেললাম। আমাদের সাথে কোনো শত্রুপক্ষ এখনো পর্যন্ত পেরে উঠতে পারেনি যুদ্ধ লড়াইয়ে। ঠিক বলেছেন মহারাজ, এখনো কোনো শত্রুপক্ষের রাজ্যের সেনাদের এখনো সাহস হয়নি যে আমাদের সেনাদের সাথে লড়াই করে আমাদের রাজ্য দখল করবে। এখনো পর্যন্ত তো আমরাই অন্যের রাজ্য দখল করছি। আস্তে আস্তে গোটা পৃথিবীর রাজ্য দখল করে আপনার পায়ের নিচে রেখে দেবো মহারাজ। আপনি শুধু আমাদের পাশে থাকলেই হবে। কৃষ্ণনগর নামে একটি রাজ্যে বাস করতেন রাজা কৃষ্ণচন্দ্রনাথ। এই তার রাজপ্রাসাদ, যার নাম কৃষ্ণচূড়া রাজপ্রাসাদ। রাজামশাই রোজ সকালে তার সভাসদদের নিয়ে রাজসভায় আলোচনায় বসতেন। প্রতিদিন এইভাবেই সময় কেটে যাচ্ছিল তার। কিন্তু হঠাৎ একদিন মহারাজের প্রহরী সংবাদ নিয়ে আসলো। কি হলো হে প্রহরী, কি সংবাদ নিয়ে এসেছো? খুশির সংবাদ বোধ হয়। বলো বলো, কি সংবাদ নিয়ে এসেছো? আজ্ঞে না মহারাজ, কোনো খুশির সংবাদ নয়, এটি যে একটি খারাপ সংবাদ। নবাব বাহাদুর তলব পাঠিয়েছেন তার রাজ্যে একটি বুদ্ধিমান যুবক পাঠাতে হবে। তার সাথে এও বলে পাঠিয়েছেন, যদি পাঠানো যুবকটি বুদ্ধিমান না হয় তাহলে সে আমাদের রাজ্যে আক্রমণ করবেন। তার সাথে এও বলেছেন, বুদ্ধিমান ব্যক্তি সেই হবে যে নবাব বাহাদুরের একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। এই কথা বলে প্রহরী রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যায়। এদিকে মহারাজ্যের বড় চিন্তাতে পড়ে গেলেন। সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কোথায় পাবেন তা তিনি ভাবতে লাগবেন। ঠিক পরের দিন, এই মানুষটাকে দেখতে পাচ্ছে, ঘুমিয়ে আছে। তিনি হলেন রঘু। খেয়ে দেয়ে কোনো কাজ নেই, তিনি সারা দিন বাড়িতে পড়ে পড়ে ঘুমন। খাওয়া দাওয়া করার পর আবার শুয়ে পড়েন। এর জ্বালায় তো এর বুড়িমা একদম হতাশ হয়ে পড়ে। কই রে রঘু, উঠে পড় তিনি বাবা। আর পড়ে পড়ে কতক্ষণ চোখের পাতা ফেলবি? এবার তো উঠে পড়। সারাদিন ছেলেটা ঘুমিয়ে থাকে, কোনো কাজকর্ম নেই। একটু জঙ্গলে গিয়ে কাঠ কাটলেও তো, বাজারে বিক্রি করলেও তো 2 পয়সা হয় নাকি? চারদিকে বাবুর কোনো খেজ নেই, খালি খেতে পারে আর ঘুমোতে পারে। বুড়িমা, তুমি তো দেখছি শান্তি করে আমাকে একটু ঘুমোতে দেবে না। কানের গোড়ায় এসে ফজর ফজর করলে কি আর ঘুমিয়ে শান্তি পাওয়া যায়? থুর থুর, ভালো লাগে না। যাচ্ছি আমি গ্রামের দিকে, ওই বট গাছের তলায় গিয়ে ঘুম। বুড়িমার কথায় রাগ করে রঘু গ্রামের বট গাছের দিকে যেতে লাগলো। শোনো শোনো বাসিন্দারা, মহারাজের একটি বিশেষ ঘোষণা। রাজ্যে যদি কোনো বুদ্ধিমান ব্যক্তি হয়ে থাকে, রাজামশায়ের দরবারে বুদ্ধি পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। যদি সেই বুদ্ধি পরীক্ষায় সফল হতে পারে, তাহলে রাজামশাই তাকে তার একমাত্র কন্যা চন্দ্রমল্লিকার সাথে তার বিবাহ দেবেন ও রাজ্যের আর্থিক সম্পত্তি তার নামে লিখে দেবার আদেশ পাঠিয়েছেন। কোনো যদি বুদ্ধিমান ব্যক্তি থাকে, তাহলে অবশ্যই কাল সকাল 10টায় রাজসভায় উপস্থিত হবে। সবাই যখন ওখান থেকে চলে গেল, তখন রবি মনে মনে কি যেন ফিসফিস করে বলতে বলতে ভাবতে লাগল। খানিকক্ষণ ভাবাভাবির পর সে বলে উঠল, এই তো একখান বুদ্ধি পেয়েছি। আমিও যাব রাজামশাইয়ের কাছে বুদ্ধি পরীক্ষা দিতে। একবার যদি বুদ্ধি পরীক্ষায় পাশ হয়ে যায়, তাহলে কেল্লা ফতে। রাজামশাইয়ের মেয়ের সাথে বিয়েও করতে পারবো। তারপরে আমার লাইফ সেট, আর কোনো কাজ করতে হবে না। অর্ধেক জায়গা জমির ভাগ তো পাবই, ওতেই আমার সারা জীবন কেটে যাবে। তাহলে আর কোনো চিন্তাই নেই। একবার যদি বুদ্ধি পরীক্ষায় পাশ করতে পারি, তাহলে ব্যাস কেল্লা ফতে। যাই, বেশি আর সময় নষ্ট করি না, আর রাজামশায়ের রাজমহলের দিকে যাই। রবির বুদ্ধিটা তো কিন্তু খুব দারুণ। দেখা যাক পরবর্তী সময় কি হতে পারে। রবি এখন রাজসভায় যাওয়ার উদ্দেশ্যে। দেখতে থাকুন ভিডিও। এদিকে যে রাজামশাই ভীষণ চিন্তিত। এখনো পর্যন্ত বুদ্ধিমান ব্যক্তি তার রাজসভায় এসে হাজির হয়নি। এই কারণেই তিনি খুব চিন্তিত।
তখনই রাজামশাই বলে উঠলেন, মহামন্ত্রী, কি হচ্ছে এসব? আমাদের রাজ্যে কি একটিমাত্র বুদ্ধিমান যুবক নেই যে আমাদের এই সমস্যার হাত থেকে মুক্তি দিতে পারে? তারপর রবি আস্তে আস্তে করে মহারাজের রাজপ্রাসাদের দিকে যেতে লাগলো। কে তুমি? আমার রাজসভার ভেতরে প্রবেশ করেছ? কি তোমার সমস্যা? তুমি আমায় বলতে পারো? মহারাজ, আমি হলাম রবি। আমি আপনাদের রাজ্যে বাস করি। কালকে যে প্রহরীর মুখ থেকে শুনলাম আপনি একজন বুদ্ধিমান যুবকের সন্ধান করছেন, তাই আমি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে এসেছি। বহুত খুব, আমি শুনে খুশি হলাম। মহামন্ত্রী, রবির বুদ্ধির পরীক্ষা নেওয়ার প্রস্তুত করা যাক। রবি যদি পরীক্ষায় পাস না করতে পারে তাহলে তাকে বলে দিও তার মৃত্যুর দণ্ড হবে। মহামন্ত্রী, যাও, রবির বুদ্ধি পরীক্ষা করার সমস্ত কিছু আয়োজন করো। মন্ত্রীমশাই, এটা তো অন্যায়। এভাবে করতে পারেন না। বুদ্ধির পরীক্ষার কথা বলে আমাকে বাঘ শিকার করতে পাঠাচ্ছ, তাও আবার সামান্য একটি তলোয়ার নিয়ে। এটা তো ভারী অন্যায়। এটাই তোমার বুদ্ধির পরীক্ষা। যদি তুমি বাঘটিকে জ্যান্ত অবস্থায় রাজামশাইয়ের কাছে নিয়ে আসতে পারো তবে তোমার পুরস্কার আছে, আর না হলে তোমার গর্দান চলে যাবে। যদি বাঘ মারতে না যাও তাহলে মহারাজের হাতে মরবে, আর যদি বাঘ ধরতে চাও বাঘের হাতে মরবে। এটাই তো তোমার বুদ্ধির পরীক্ষা। এই পরীক্ষায় যদি তুমি পাশ করতে পারো তাহলে মহারাজ তোমাকে নবাবের রাজ্যে পাঠাবেন, সেখানেই হবে তোমার আসল বুদ্ধি পরীক্ষা। থাকলে আবার দেখা হবে। এ কথা বলে মন্ত্রীমশাই ওখান থেকে চলে যেতে লাগলেন। এদিকে যে রবি চিন্তায় একদম হতাশ হয়ে স্তম্ভ হয়ে পড়ল, আর মনে মনে ভাবতে লাগল, হায় রে হায়, কি ভুল করলাম আমি। আজকে যে দিদিমার কথা শুনতাম, হলে বোধহয় এই দিন আর দেখতে হতো না। সত্যি আমার পোড়া কপাল। এভাবে যে এখানে এসে ফেসে যাব আমি বুঝতে পারিনি। সবই আমার দোষ। আমি যদি রাজপাটা রাজকন্যার কথা ভাবতাম না তাহলে বোধহয় এসব হতো না। আমি ভুলে গেছিলাম বামন হয়ে চানে হাত দেওয়া যায় না। হায় হায়, এখন যে আমার কি হবে ভগবানই জানে।